১৯ শতকের বাঙালি সমাজ মানে নবজাগরণের সেই সময়টা আলো আর অন্ধকার মিলিয়ে মিশিয়ে, কিন্তু অন্দরমহলে মানে নারীদের জীবনযাত্রা ঠিক কেমন ছিল তখন? ঠিক সেই সময়টাকে বোঝাটা খুব দরকারি। আজ আমরা সেটাই বোঝার চেষ্টা করব সত্যজিৎ রায়ের দুটো অসাধারণ সিনেমা ধরে, দেবী আর চারুলতা। আর এদের পেছনের গল্পগুলো তো গুরুত্বপূর্ণ। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী গল্প আর রবীন্দ্রনাথের নষ্টনীর উপন্যাস। হ্যাঁ, আর কিছু গবেষণাও আমরা দেখেছি এই দুটো সিনেমা যেন মানে ১৯ শতকের দুটো আলাদা সময়ের আয়না। নারীদের অবস্থান, তাদের লড়াই, তাদের আকাঙ্ক্ষা সব ধরা আছে। নিঃসন্দেহে ১৯ শতক তো বাঙালি নারীদের জন্য একটা বিরাট পালাবদলের সময় ছিল। মানে একদিকে যেমন কঠোর পুরুষতান্ত্রিক শাসন, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, বাল্যবিবাহ, পর্দা প্রথা এইসব আর কি। হ্যাঁ এই সব। আবার অন্যদিকে পাশ্চাত্য শিক্ষার একটা ক্ষীণ আলো আসছিল। নারী মুক্তির একটা ভাবনাও কিন্তু তৈরি হচ্ছিল আস্তে আস্তে। কিন্তু শতকের শুরু আর শেষের ছবিটা তো এক ছিল না। না না, বিলকুল না। একটা স্পষ্ট ফারাক আছে। তাহলে চলুন প্রথমে ১৯ শতকের প্রথম দিকটা দেখি, দেবীর মধ্যে দিয়ে। এই সময় মানেই তো মানে ভয়ঙ্কর পুরুষতন্ত্র, ধর্মীয় অন্ধবিশ্বাস আর নারী শিক্ষার অভাব। একদম। দেবীর গল্পটাও তো এটাই দেখায়। জমিদার কালীকিঙ্কর স্বপ্নে আদেশ পেয়ে নিজের পুত্রবধূ দয়াময়ীকে দেবী বানিয়ে ফেললেন প্রায়। আর তার পরিণতি? ভয়ঙ্কর করুন। এই চরিত্রগুলো খুব প্রতীকী কিন্তু। কালীকিঙ্কর তো হলেন একেবারে প্রশ্নাতীত পুরুষতান্ত্রিক ক্ষমতা আর অন্ধবিশ্বাসের মূর্ত প্রতীক। কিন্তু উমাপ্রসাদ দয়াময়ীর স্বামী, সে তো আবার পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। হ্যাঁ, উমাপ্রসাদ চরিত্রটা আরও জটিল। সে আধুনিক মনস্ক হওয়ার চেষ্টা করে, বিধবা বিবাহের পক্ষেও হয়তো বলে, কিন্তু তার ওই আধুনিকতা মানে ঔপনিবেশিক শিক্ষার সীমাবদ্ধতায় আটকে যায়। মানে পশ্চিমী ধারণা পেলেও সমাজের মূল ধরে টান দেওয়ার সাহসটা পায় না, বা বাবার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতাটা। ঠিক তাই। এই দ্বিধাটাই তো দয়াময়ীর ট্র্যাজেডিকে আরও গভীর করে তোলে। সে স্ত্রীকে বাঁচাতে চায় কিন্তু পুরোপুরি রুখে দাঁড়াতে পারে না। দয়াময়ী নিজেও কি একসময় দ্বিধায় পড়ে যান না? ভাবেন না যে আমি কি সত্যিই দেবী? হ্যাঁ, সেখানে তো সেই সময়ের নারীদের চরম অসহায়ত্বটা ফুটে ওঠে। পুরুষের তৈরি করা ধর্ম আর সমাজের বিরুদ্ধে একা দাঁড়ানোর মতো অবস্থা বা মনের জোর কোনোটাই তাদের ছিল না। শুধু দয়াময়ী কেন, পরিবারের অন্য নারীরাও তো চুপ করে থাকেন। হ্যাঁ, কারণ পিতৃতান্ত্রিক কাঠামোয় কর্তার কথাই শেষ কথা। তাই দেবীর ট্র্যাজেডি শুধু কুসংস্কারের ফল নয়, আসলে এটা হলো প্রশ্নহীন পুরুষতান্ত্রিক কর্তৃত্ব আর ওই শিক্ষিত কিন্তু দ্বিধাগ্রস্ত পুরুষের নিষ্ক্রিয়তার ফল। কিন্তু ১৯ শতকের শেষের দিকে এসে ছবিটা একটু পাল্টাচ্ছে, তাই না? যেটা আমরা চারুলতায় দেখি। সময়টা বোধহয় ১৮৮০ দশক। হ্যাঁ, সেরকমই। নারী শিক্ষা কিছুটা এগোচ্ছে, নারীদের মধ্যে আত্মসচেতনতা, মুক্তির আকাঙ্ক্ষা দানা বাঁধছে। রবীন্দ্রনাথের নষ্টনীর অবলম্বনে তৈরি এই সিনেমার জগৎটা বেশ আলাদা। এখানে চারুলতা তো শিক্ষিত, রুচিশীল। তার স্বামী ভূপতিও আধুনিক মনস্ক, সাংবাদিকতায় ব্যস্ত। হ্যাঁ, ভূপতি চান চারু সাহিত্য চর্চা করুক, একাকিত্ব কাটুক। তিনি তো অমলকে দায়িত্বই দেন চারুর লেখার ইচ্ছেটাকে উস্কে দিতে। এই সময়ে কিছু কিছু মহিলার লেখা তো বেরোচ্ছেও পত্রপত্রিকায়। হ্যাঁ, সীমিত পরিসরে হলেও। তবে চারুর লেখা, যেমন আমার গ্রাম বা তার সাহিত্য মনস্কতা, সেটা কি শুধু সময় কাটানো? না তো। যখন তার লেখা প্রথম সারির পত্রিকায় ছাপা হয়, যেখানে অমলও লেখা পাঠাতে একটু ভাবে, তখন তো বোঝা যায় এটা আত্মপ্রকাশ, নিজের জগৎ, নিজের বোধ নিয়ে সে সচেতন। ঠিক। এই সচেতনতা আর শিক্ষার আলোই তাকে একাকিত্ব থেকে মুক্তির পথ খুঁজতে সাহায্য করে, যেটা অমলের সঙ্গে তার মানসিক যোগসূত্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। ভূপতির জগৎ থেকে সে তো একটু বিচ্ছিন্ন, তাই অমল তার ভাবনার সঙ্গী হয়ে ওঠে। এখানেই কিন্তু একটা প্রশ্ন আসে, এই যে আত্ম আবিষ্কার, এটা ঘটছে কোথায়? সেই পুরুষতান্ত্রিক কাঠামোর ভেতরে, ভূপতির উৎসাহে, অমলের সান্নিধ্যে? তার মানে জাগরণটা যখন সমাজের চিরাচরিত ধারণাকে একটু ধাক্কা দেয়, তখনই জটিলতা তৈরি হয়। হ্যাঁ, একটা মানসিক আর নৈতিক দ্বন্দ্ব তৈরি হয়। তাহলে কি বলা যায়, নারী মুক্তির এই প্রাথমিক চেষ্টাগুলো, যেগুলো মূলত পুরুষ সমাজ সংস্কারকদের হাত ধরেই এসেছিল, তার ভেতরেও একটা সীমাবদ্ধতা ছিল। হয়তো ছিল। মানে তারা নিজেদের জগৎকে আধুনিক করতে চেয়েছেন, হয়তো তাই নারীদের এগিয়ে আনার প্রয়োজন বোধ করেছেন। কিন্তু সেটা কি নারীদের সম্পূর্ণ স্বাধীনতার পথ খুলে দিয়েছিল?
এটা একটা প্রশ্ন। কিন্তু এই চেষ্টার ফলেই তো চারুলতার মতো নারীরা আত্মসচেতন হয়েছেন, তাদের মনের ভেতরের জটিলতাগুলো সামনে এসেছে। অবশ্যই। আর সত্যজিৎ রায় অসাধারণভাবে চারুর ভেতরের সেই সৌন্দর্য, দৃঢ়তা, আবার দ্বন্দ্ব সবটাকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন। তাই দেবী যেখানে দেখায় পুরুষতন্ত্র আর কুসংস্কারের চাপে নারীর অসহায় আত্মসমর্থন, সেখানে চারুলতা তুলে ধরছে শিক্ষার আলোয় নারীর জটিল আত্ম-আবিষ্কারের পথ, এক ধরনের উত্তরণ। একদম। তাহলে মোটের উপর আমরা দেখছি ১৯ শতকের বাঙালি নারীদের জীবনটা ছিল নানা বৈপরীত্যে ভরা, একদিকে সমাজের বাঁধন, অন্যদিকে মুক্তির টান। হ্যাঁ, সত্যজিৎ রায়ের এই দুটো সিনেমা শুধু দুটো গল্প নয়, বরং সেই সময়ের সামাজিক সীমাবদ্ধতা, ধর্মীয় প্রভাব, শিক্ষার ভূমিকা আর নারীর মনস্তত্ত্বের এক গভীর অনুসন্ধান। ছবি দুটো নিঃসন্দেহে সেই সময়ের পুরুষতান্ত্রিক কাঠামো আর ঔপনিবেশিক প্রেক্ষাপটে নারীর অবস্থানের জটিলতাকে খুব বিশ্বস্তভাবে ধরেছে। দয়াময়ীর অসহায়ত্ব থেকে চারুলতার আত্ম-অনুসন্ধান, এই যাত্রাটা ১৯ শতকের নারী জীবনের বিবর্তনের একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। এই আলোচনা শেষে একটা ভাবনা আসছে মনে, ১৯ শতকে নারী মুক্তির যে আকাঙ্ক্ষাটা জন্মালো, যা হয়তো পুরুষদের নেতৃত্বে বা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ছিল, তা কি পরে সেই পুরনো পিতৃতান্ত্রিক কাঠামোর প্রভাব থেকে পুরোপুরি বেরোতে পেরেছে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে সেই সময়ের লড়াইয়ের প্রাসঙ্গিকতা বা তার অপূর্ণতা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে। হয়তো সেই কাঠামোর প্রভাব আজও কিছুটা রয়ে গেছে,